বসাক ইন্টেরিয়র প্রেজেন্টস রেড ওয়াইন বঙ্গপুরুষ সম্মান 2025 সিজন 2 co-powered by Newtown Nirman Consortium and Tobin. Red Wine Entertainment Initiative বসাক ইন্টেরিয়র প্রেজেন্টস বঙ্গপুরুষ সম্মান 2025 সিজন 2 co-powered by Newtown Nirman and Tobin. বঙ্গপুরুষ সম্মান অনুষ্ঠিত হয়ে গেল গত 20 এপ্রিল 2025 কলকাতা ICCR অডিটোরিয়ামে। Nirman, crafting quality, creating communities. By Red Wine Entertainment, co-powered by Newtown Nirman and Tobin. আমি আপনাদের বন্ধু গার্গী এবং আজকে আমি এসেছি আপনাদের মধ্যে আপনাদের সঙ্গে আপনাদের সকলকে এক সূত্রে বেঁধে রাখতে। আজকের এই মঞ্চে সমগ্র বঙ্গভূমি থেকে বেশ কিছু সফল বঙ্গপুরুষদের আমন্ত্রণ জানানো হয়েছে, যাদের সফলতার পিছনে যে হার্ডওয়ার্ক, যে ডেডিকেশন, যে কঠোর পরিশ্রম রয়েছে তাকে আমরা সম্মানিত করব এই মঞ্চে। আর আমরা তো জানি আমাদের বঙ্গমাতা চিরকাল তার গর্ভে রত্ন ধারণ করেছেন, যারা যুগ যুগ ধরে দেশে বিদেশে আমাদের সকলকে গর্বিত করছেন। এবং আজকেও আমরা বিভিন্ন ফিল্ড থেকে কিছু নক্ষত্রদের আমন্ত্রণ জানিয়েছি, যাদের আলোয় আলোকিত হবে আজকের এই সন্ধে। এবং এই গোটা ইনিশিয়েটিভটি নিয়েছে রেড ওয়াইন এন্টারটেনমেন্ট। তাই আরও একবার একটু করতালি চেয়ে নেব রেড ওয়াইন এন্টারটেনমেন্টের জন্য। আজ কিন্তু ভীষণ আনন্দের একটা দিন। হাততালিটা তো কম হচ্ছে কেন বলুন তো, একটু জোরে হাততালি চাই। এই তো যেটা বলছিলাম, আজকে কিন্তু খুব আনন্দের একটা দিন। গুটি গুটি পায়ে বঙ্গপুরুষ সম্মান পৌঁছে গেল সিজন 2-তে এবং আজ আমরা মগ্ন থাকব তাদের কাহিনী, তাদের সাফল্যের কথা নিয়ে। সো ladies and gentlemen, welcome to this prestigious event. Boshak Interior presents Bongpurush Samman 2025 Season 2. Mr. Priyam Sarkar, Managing Director of Newtown Nirman Consortium. I would like to request Mr. Kaustik Dey, OSD of FlyUp, to please join us on stage. And last but not the least, our very own, আমাদের সকলের প্রিয় Mr. Abhijit Gupta,
Director of Red Wine Entertainment. I would request her to please come and join with us. ভীষণ সুন্দর একটি মুহূর্ত মঞ্চে তৈরি হয়েছে এবং আজকের অনুষ্ঠান আমরা শুরু করব প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। সকল আজকের অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা করছি। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। বলার আগে প্রথমে একটা অনুরোধ জানাবো, যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন, মিডিয়া পার্সোনালরা রয়েছেন, তারা প্লিজ একটু আপনাদের পিছনেই 2-3টে রো প্রায় কিছু দেখতে পান না, যারা তাহলে আমরা শুরু করি পিছন থেকে, অ্যাওয়ার্ডি, তারপর অ্যাডভাইজার বা ইত্যাদি। না, নিজেরাই পারবেন না, ভলেন্টিয়ার লাগবে না, সবাই বিচক্ষণ মানুষ, কেননা নিজেরা বুঝতে পারবেন যে একটু সরে গেলে পিছনের লোকরাও দেখতে পাবে, তো স্বাভাবিক ঘটনা, এটা কোনো ভলেন্টিয়ারের দরকার নেই। আচ্ছা, নমস্কার সবাইকে। এসে গেল আবার সেই শুভ দিন, শুভক্ষণ। যারা এসছেন, যারা আসেননি, তাদের প্রত্যেককে আমাদের ভালোবাসা, অভিনন্দন। একটাই কথা বলবো শুধু, আনন্দে থাকুন সারাক্ষণ। একটা জোরে হাততালি চেয়ে নেব সকলের কাছে। আমরা সত্যিই গর্বিত দাদাকে আমাদের মধ্যে পেয়েছি। আমরা এই মুহূর্তে রেড ওয়াইন বঙ্গপুরুষ সম্মান 2025 তুলে দেব এমিনেন্ট এমসি শাকিল আনসারির হাতে। আমি রিকোয়েস্ট করব মিস্টার সঞ্জীব বসাক এবং মিস্টার রুদ্র সেন তাদের এই সম্মাননাটি তুলে দেওয়ার জন্য। মিস্টার সঞ্জীব বসাক অ্যান্ড মিস্টার রুদ্র সেনকে আমি অনুরোধ করব, এমিনেন্ট এমসি বিভাগে আমরা বঙ্গপুরুষ সম্মান 2025 এই মুহূর্তে তুলে দিচ্ছি শাকিল আনসারির হাতে। হাততালিটা আরো জোরে হবে। খুব সুন্দর একটি মুহূর্ত, পাগড়ি পরিয়ে, এটা একটা ট্রেডিশন বঙ্গপুরুষ সম্মানে। আমি আর বেশি কথা বলবো না, কারণ মঞ্চে যে আছে তার সামনে কথা বলাটা সত্যিই ধৃষ্টতা। মানে আমার পরীক্ষা নিচ্ছিল মাইক, সত্যি সত্যি মাইক ধরেন নাকি, অফ করে দিয়েছি, অন আমাকে করতে হলো, প্রমাণ হয়ে গেল। তো সবাইকে আগে আমি আমার তরফ থেকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। আজ কয়েকটা আনন্দ এক জায়গায় হয়ে গেছে, তাই ওই আনন্দ নিয়ে একটা ছোট্ট শায়রি আছে, যেটা বলবো যে मुबारक हो आज की ये खुशियाँ सारी, ये खुशियाँ रहें सदा यूं ही जारी, इन्हीं तमन्नाओं आशाओं के साथ आप सबों को सलाम आदाब नमस्कार करता है शकील अंसारी। একটা জোরে হাততালি চেয়ে দেব মণিময় ভট্টাচার্যের জন্য। বঙ্গপুরুষ সম্মান 2025 এন্টারটেইনিং ইয়ার্স বিভাগে আমরা তাকে সম্মানিত করব। প্রথমে পাগড়ি পরিয়ে সম্মান জানাবে মিস্টার রুদ্র সেন। আমি তাকে অনুরোধ করব পাগড়ি পরিয়ে সম্মাননা জানানোর জন্য, এবং মিস্টার সঞ্জীব বসাককে বলবো মেমেন্টোটি তুলে দেওয়ার জন্য। খুব সুন্দর একটি মুহূর্ত, এই মুহূর্তটাকে আরো সুন্দর হয়ে উঠবে যদি আপনারা একটু জোরে করতালি দেন। এবং আমাদের মধ্যে যাকে আমরা পেয়েছি তার থেকে কিছু শুনবো না সেটা তো হতে পারে না, আমরা প্রত্যেকেই অপেক্ষা করে আছি। আমি একেবারে চলে যাচ্ছি তার কাছে। কি বলবো, আপ্লুত প্রথম কথাটাই আমার মুখ থেকে যেটা বেরোচ্ছে। আমি জানি না এত বড় সম্মান পাওয়ার মতো যোগ্যতা আমার আছে কিনা, তবে এইটুকুনি আমি বলতে চাই যে আজকের এই সন্ধ্যাটা পুরোটাই আমি উৎসর্গ করছি আমার বাবা, মা
আমার কালিগস, আমার মিউজিক ডিরেক্টরস, যাদের সঙ্গে আমি কাজ করেছি, আমার এটা একটু আমার টুপিটা ভুলে যাচ্ছে বাংলাটা যারা আমাকে এই ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ দিয়েছে, এবং বরাবরই আমি বাংলা গানকে নিয়ে পথ চলতে চেয়েছি। কোনোদিনই আমি অন্য কোনো জায়গায় যেতে চাইনি, মানে বলিউডে যাওয়ার চেষ্টা করিনি, কারণ আমার মনে হচ্ছে যে বাংলা গানটাই আমার জায়গা। আমি যেখানে জন্মেছি সেই বাংলা গানই আমার সব থেকে বড় সাবজেক্ট। এবং এখানে বসে আছেন কল্যাণদা হাত ধরে প্রথম আমার রেকর্ডিং, আজকে কিরকম কাকতালীয় ব্যাপার হয়ে গেল। কল্যাণদা 1996 সালে প্রথম কল্যাণদার হাতেই আমার ডেবিউ হয়েছিল। তো কল্যাণদার জন্য একটু জোরে হাততালি হবে। হ্যাঁ, এরকম হয়তো অনেক শিল্পীকে তৈরি করেছে কল্যাণদা, কিন্তু আজকে খুব ভালো লাগছে আজকে এরকম একটি সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর রেড ওয়াইন এন্টারটেনমেন্ট, রেড ওয়াইন এন্টারটেনমেন্টসকে আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। এরকম অ্যাওয়ার্ড ফাংশন দীর্ঘদিন, এটা করে সেকেন্ড সিজন, আমার মনে হয় এটা এরকম চলতেই থাকবে। আপনাদের সকলের শুভেচ্ছা থাকলে নিশ্চয়ই এগিয়ে যাবে এরকম অনুষ্ঠান। থ্যাংক ইউ সো মাচ। আমি খুব সম্মানিত। থ্যাংক ইউ। তুলে দেওয়ার জন্য সকলকে বলবো হাতের সঙ্গে হাতের এইভাবেই বন্ধুত্ব হোক, হাততালিটা একটু জোরে হোক এবং এই সুন্দর আওয়াজ আমাদের সকলের হৃদয়ে ধ্বনিত হোক। মানুষজন এর কল্যাণ হোক সবার, এইটুকুই বলতে পারি বোধহয় কল্যাণদার কাছ থেকে। সবার কল্যাণ হোক। আমি দুটো ঘটনা বলবো, হঠাৎ মনে পড়ে গেল। রাতের 3টে, কয়েকদিন আগেই কথা হলো কল্যাণদার সাথে ওভার টেলিফোন। দেখা সাক্ষাৎ আজকাল প্রায় কমে গেছে, এখন তো এই যন্ত্রটার নামে যন্ত্রণা আমরা সবাই ভোগ করি। যাই হোক, সেটা যেমন কাজেও লাগে কোনো। আমাদের একজন খুব অগ্রজ প্রতিম মানুষ, আমার একটি ধারাবাহিকের চিত্রনাট্য কাজ ছিলেন মানস দত্তগুপ্ত। হঠাৎ করেই উনি, তার ঠিক 10 দিন আগে ওনার সঙ্গে কথা হচ্ছিল ফোনে, তাই উনি আমাকে বললেন যে আমি একটা সাবজেক্ট লিখেছি, এখন তো কেউ কাজ দেয় না, তোমার সঙ্গে একটু শেয়ার করতে পারি, তোমাকে ভরসা করতে পারি। এখনও যে মানুষজন কেন ভরসা করে আমি জানি না, আমারও কাজ নেই কিন্তু। তা সত্ত্বেও যাই হোক, সেটা আর হলো না। যতক্ষণে মানুষদের কাছে গিয়ে পৌঁছবো ভাবলাম, ততক্ষণে মানুষটা চলে গেলেন। তো এটা একটা মানে বেদনাতুর বিষয়। কিন্তু যেটা বলতে যাচ্ছিলাম, কল্যাণদার সঙ্গে প্রচুর কাজ করেছি একসাথে, মানে আমি কাজ শিখেছি প্র্যাকটিক্যালি। মিউজিক যে ছবিকে কোন জায়গায় নিয়ে যেতে পারে সেইটা কল্যাণদার কাছ থেকে শিখেছি প্রত্যেক মুহূর্তে। একটা সময় বলতাম, একটা ট্রলি হচ্ছে যখন একজনের ওপর যাচ্ছে, ব্ল্যাঙ্ক চলে যাচ্ছে, আর এটা ভরাট করবে, কল্যাণ সেন ভরাট করবে আমাদের চিরকাল। পণ্ডিত অজয় চক্রবর্তী আমার দুটো ধারাবাহিকে কল্যাণদার মিউজিকে গান করেছিলেন। একটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ, খুবই পপুলার হয়েছিল সেই গানটি। আরেকটি গান আলোকিত এক ইন্দু বলে একটা সিরিয়াল করেছিলাম, ইন্দুবালা দেবী তার জীবনী নিয়ে। মোনালি ঠাকুর সেখানে প্রথম আত্মপ্রকাশ করেন। সেইখানে একটা ছোট্ট ঘটনা বলি। আমরা কল্যাণদারই পাড়ায় মিউজিক রেকর্ডিংটা হচ্ছে, পণ্ডিতজি এসছেন। মিউজিক তখন তো টাইটেল সং হতো, এখন যেটা হয় না, এবং টাইটেল সঙ্গের সঙ্গে শিল্পীদের নাম দেখানো হতো। এখন সবটাই লাস্টে স্ক্রোলে চলে, শিল্পীদের নাম থাকে না। আমার সামনে বসে আছেন শঙ্কর চক্রবর্তী, তিনি নিশ্চয়ই জানবেন এই বিষয়টা, এবং এই বেদনাটা আমরা ভাগ করে নিচ্ছি। আমরা একসঙ্গে শুরু করেছিলাম প্রায় জীবন। তো সেই টাইটেল সং শুনে মানুষজন টেলিভিশনের সামনে এসে বসতেন। এবার শেষ হতো, তখনও টাইটেল যেত বা সবার নাম যেত, টেকনিশিয়ানদের নাম যেত, আবার পরেরটা শুরু হতো। এখন হয় একটা সিরিয়াল কখন শেষ হচ্ছে, আরেকটা সিরিয়াল কখন শুরু হচ্ছে লোকে ধরতে পারে, ওমা এ তো মুখ বদলে গেল সঙ্গে সঙ্গে, মানে প্রিক্যাপ আর রিক্যাপ একসঙ্গেই চলছে প্রায়। তো সেই পণ্ডিতজি এসেছিলেন গানটা করতে, এবং আমাদের তখন ওই 1 মিনিটে বোধহয় গানটা শেষ করতে হবে এরকম। উনি যখন গাইলেন, আলটিমেটলি সেটা দাঁড়ালো 6.5 মিনিট। তিনি ওনার যে কালোয়াদি ঢং আছে, যা টিটকিরি মারছে, নানান রকম কিছু মেরে গানটা দাঁড়ালো। গানটা অপূর্ব হচ্ছে, কিন্তু আমরা রাখতে পারবো না। এবার ওনাকে কি করে বলা যাবে, আমাকে কল্যাণদা বলে তুই গিয়ে বল টাইমিংয়ের ব্যাপারটা। আবার গিয়ে বললাম, আবার গাইলেন। এইরকম করে 9খানা টেক হয়েছিল আমার মনে আছে। লাস্টে দাঁড়ালো 1 মিনিট 10 সেকেন্ড।
সেই আলোকিত এক ইন্দুর গান। সুতরাং ওই যে মাপ তখন থেকে ছোট করতে থাকা, স্বতঃস্ফূর্ততা কমে যাচ্ছে, সবটাই ফরমাইশি জায়গায়, অনুরোধের আসরে আমরা যেন রয়েছি আর কি। শিল্প কোনো রকমভাবে বাঁচাতে পারাটা কিন্তু খুব মুশকিল। তো যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম, মনে পড়ে যাচ্ছে কল্যাণদার সঙ্গে অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। তো সেইগুলো সবটা তো বলা যাবে না, আমার মনে হয় কল্যাণদা বোধহয় কিছু বলবেন, আপনারা সেইভাবে শুনে আরো সমৃদ্ধ হবেন। নিজের সম্পর্কে নিজে বলা বড় মুশকিল, তাই অনিন্দকে ধরিয়ে দিলাম। আর আমাদের শুরুগুলো সব অনেকের শুরুই আমার সঙ্গে, সেটা আমার একটা বড় পাওয়া। ভালো লাগে ভাবতে যে আমরা যখন শুরু করেছিলাম তখন একটা সিরিয়ালের গান বাজতো, একটা গলি দিয়ে গেলে শ্রীরাম কৃষ্ণ হচ্ছে, আর সমস্ত বাড়ির থেকে একই গান বাজছে। একটা অন্য সময়ের মধ্যে আমরা বসবাস করেছি তখন, এখন কিরম যেন সব ভুলেই যাচ্ছে। যাই হোক, এটা পেয়ে খুব ভালো লাগলো, আর এই টুপিটা পরে আরো ভালো লাগলো। কিন্তু এটা কোথায় রাখবো বাড়িতে, এইটা ভাবছি। এই টুপিটা রাখার একটা বড় জায়গা চাই, সেই ব্যবস্থাটা করতে হবে। টুপি পরিয়ে দেওয়া খুব সহজ, কিন্তু খোলা খুব কঠিন। Ladies and gentlemen, put your hands together for Mr. Shankar Chakraborty. আমরা ভীষণ আনন্দিত তাকে আজকে পেয়ে। রেড ওয়াইন বঙ্গপুরুষ সম্মান 2025 পুটিং রোল ইনটু রিয়ালিজম এই বিভাগে আমরা সম্মানিত করছি শঙ্কর চক্রবর্তী মহাশয়কে। প্রথমে পাগড়ি দিয়ে তাকে বরণ করার জন্য বসাকদাকে অনুরোধ করব। হাততালিটা চলতেই থাকবে। এই মুহূর্তে অদিতিয়া ম্যাম তুলে দিচ্ছেন বঙ্গপুরুষ সম্মান 2025-এর মেমেন্টোটি। ভীষণ সুন্দর একটি মুহূর্ত। আমরা সরাসরি চলে যাব দাদার কাছে। আমি জানি আপনারাও সকলে অপেক্ষা করে রয়েছেন, যাকে আমরা টিভিতে দেখতে অভ্যস্ত তাকে আজ সামনে পেয়েছি, এমনি তো ছেড়ে দেব না। নমস্কার। সামনে অনেক গুণী মানুষেরা বসে আছেন, তাদের সামনে আমি এটা হাতে নিলাম। তো আমার খুব ভালো লাগছে যে এবারে রেড ওয়াইন এবং অভিজিৎ গুপ্ত আমাকে এই সম্মানটার জন্য যোগ্য মনে করেছেন, তার জন্য আমি ধন্যবাদ, আমি কৃতজ্ঞ। আর মঞ্চে যে ছেলেটি দাঁড়িয়ে আছে একসঙ্গে শুরু করেছিলাম, ওই তুই আমার কাছে এখনো ছিলি। যাই হোক, আমরা একসঙ্গে শুরু করেছিলাম। ও তখন চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। অনেকগুলো ছবি, বিদ্রোহিনী বলে একটা ছবি আমরা করি। তারপর ওর ডিরেকশনে আমি অনেক কাজ করেছি, টেলিফিল্ম করেছি, সিরিয়াল করেছি, তো অজস্র কাজ করেছি ওর সঙ্গে। কাজে ও যেটা বলছিল সত্যি তাই, যে তখন একটা টাইটেল সং হতো, বলে দিয়েছে যে তার সঙ্গে আমাদের নাম যেত। এখন আমরা প্রপস হয়ে গেছি টেলিভিশনে, আমাদের আর নাম যায় না। ওই স্ক্রোলে কিছু টেকনিশিয়ানদের নাম যায়, কিন্তু আমাদের নাম যায় না। মানে আর্টিস্টরা অ্যাকচুয়ালি এখন প্রপস, মানে কোনো মূল্য নেই তাদের। ওই আর কি, বাবা যেটা দরকার হয় একটা তাই ডাকে। আর এখন নেওয়া হয় রিল থেকে, রিল করে কার কত ফলোয়ার্স, একদম ইনফ্লুয়েন্সার, তাদের থেকে কাস্টিং করা হয়। সত্যি অভিনয় করতে পারে কিনা সেটা কিন্তু বিচার্য হয় না সব সময়। যাই হোক, চ্যানেলদেরও কিছু করার নেই, ওদেরও তো এটাই এখন লোকেরা চাইছে। সময় কমে যাচ্ছে, লোকেরা রিলস দেখছে। নাটক আগে অনেক বড় হতো, এখন বড় নাটক দেখতে চাইছে না। আমরা কেউ বক্তৃতা করলে তার বক্তৃতা যেন সংক্ষেপ হয় সেটাও ভাবেন মানুষেরা। তো সবটাই ওই ছোট হয়ে গেছে। তো একসময় বড় পর্দা থেকে ছোট পর্দা এলো, সব কিছু ছোট হয়ে গেল। তারপরে এখন অনেক রকম প্ল্যাটফর্ম চলে এসছে, OTT প্ল্যাটফর্ম হচ্ছে, মানে হলে গিয়ে ছবি দেখার অভ্যেসও প্রায়
ওটা তুই হাতে রাখ। চলে গেছে। যাই হোক, আমি কৃতজ্ঞ সবার কাছে, আপনাদের কাছে, এই রেড ওয়াইনের কাছে, অভিজিৎ বাবুর কাছে আমাকে এই সম্মানটি দেওয়ার জন্য। আমি একটি ছোট্ট কবিতা বলতে পারি। এখানে ওই ডায়লগ সবসময় মুখস্থ থাকে না। যাই হোক, আমি থিয়েটার দিয়ে শুরু করেছিলাম। আমার শুরু পাড়ার থিয়েটার দিয়ে, তারপর আইপিটিএ, তারপরে উৎপল দত্ত পিএলটি, তার পাশাপাশি দাঁড়িয়ে আমি বহুত অভিনয় করেছি অনেক বছর, দীর্ঘ 5 বছর। তার সঙ্গে আমি এখন রাশিয়া নয়, সোভিয়েত ইউনিয়নে গিয়েছিলাম 1988 সালে। তো তারপরে আবার উনি চলে যাওয়ার পরে আবার সভাদি ডেকেছিলেন, আবার গেছি। তারপরে দীর্ঘদিন নাটক থেকে আমি দূরে ছিলাম, আবার আমি থিয়েটার করছি। এবং প্রথম অনেক দিন পরে মাঝখানে অনেকগুলো থিয়েটার করেছি। অঞ্জন দত্তের সঙ্গে কাজ করেছি, সুনীল গঙ্গোপাধ্যায় চরিত্রে আমি অভিনয় করেছি দেবাশিসের নির্দেশনায়। কল্পাই বলে একটি দল আছে জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়, সেখানে আমি অভিনয় করেছি। দেবেশ চট্টোপাধ্যায়ের নির্দেশনায় কাজ করেছি, অঞ্জন দত্তের সঙ্গে করেছি, নীলের ডিরেকশনে কাজ করি, নীল মুখোপাধ্যায়। তারপরে মুখোমুখি আমাকে ডাকে, এবং সুমন মুখোপাধ্যায় লাল যে নাটকটির জন্য আমাকে ডাকে, আমি তখন ব্যাক স্টেজে কাজ করতাম। আজকের শাহজাহান নাট্যকার উৎপল দত্ত এবং মূল চরিত্রে উনি অভিনয় করতেন, আমি তখন ব্যাক স্টেজে কাজ করতাম। আমি প্রপস, কস্টিউম এগুলো দেখতাম। তো সেই চরিত্রে আমাকে অভিনয় করার জন্য ডাকা হয় এবং আমি তাতে অভিনয় করি। এখন হচ্ছে না, কিছুদিন ওটা রয়েছে, আর কিন্তু আমি টিনের তলোয়ারে অভিনয় করছি। আবার কাপ্তেন বাবু করেন দেবশঙ্কর হালদার, আমি করি বীরকৃষ্ণ দা। তো সেটাও সেই আমার গুরুর লেখা। আমি সেই সময় 85-তে যখন অভিনয় হয় আমি দেখেছি, মঞ্চে ওঠার সুযোগ পাইনি, একবারই পেয়েছিলাম একটা ওই এক্সট্রার চরিত্রে। তারপরে সেই নাটকে সুমন মুখোপাধ্যায় আবার নতুন করে ওটাকে রূপ দিয়েছেন, ডিজাইন করেছেন। তো সেখানেও অভিনয় করছি। আর আগামী দিনে আরও কিছু অভিনয় করার কথা থিয়েটারে। থিয়েটার করতে আমার ভালো লাগে, আমি সিরিয়াল করি পেটের দায়ে, নাহলে আমি খেতে পাবো না। যাই হোক, একটি ছোট্ট কবিতা, আর বেশি সময় নেব না। অনেকজন আছেন, অনেক গুণী মানুষরা আছেন যাদের সম্মানিত করা হবে। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধায় ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, মাধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে ছুড়ে ভেসে যায় দূরে, ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণে লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে, নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে সন্ধ্যার তারার দিকে। বহিয়া চলেছ তরণীকে, সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। অবশ্যই জাতি ছাড়া বাংলা সংস্কৃতি ভাবা যায় না, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নতুন বছরের শুভেচ্ছা। আসছি। একটা জোরে করতালি চেয়ে নেব এবং আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে মঞ্চে কিন্তু দুজন মোটিভেশনাল স্পিকার রয়েছেন একসঙ্গে, মৃণাল দা এবং সুজয় দা, দুজনের জন্যই হাততালি চেয়ে নেব। নিশ্চয়ই আমরা মোটিভেট হব এই পর্বে, তবে তার আগে আমি
এমিনেন্ট মোটিভেশনাল স্পিকার এই বিভাগে বঙ্গপুরুষ সম্মান 2025 আমরা তুলে দিচ্ছি মোটিভেশনাল স্পিকার মৃণাল চক্রবর্তীর হাতে। প্রথমেই পাগড়ি পরে তাকে সম্মান জানানোর জন্য অনুরোধ করব শ্রীমতী পাঞ্চালী হালদার মহাশয়কে। একটু হাততালি চেয়ে নেব। এরপর সুজয়দাকে বলবো ট্রফিটি তুলে দিতে। এমিনেন্ট মোটিভেশনাল স্পিকার 2025 বঙ্গপুরুষ সম্মান আমরা তুলে দিচ্ছি মৃণাল চক্রবর্তীর হাতে। উষ্ণ করতালির মধ্য দিয়ে আমরা আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আরজে রাজাকে। আমরা ভীষণ আনন্দিত তাকে পেয়ে। এমিনেন্ট আরজে এই বিভাগে রেড ওয়াইন বঙ্গপুরুষ সম্মান 2025 আমরা তুলে দিচ্ছি তার হাতে। প্রথমেই পাগড়ি পরিয়ে সম্মানিত করতে বলবো সুজয়দাকে এবং সকলকে বলবো একটু করতালি দিয়ে এই মুহূর্তটিকে আরও সুন্দর করে তুলুন। আপনাদের করতালিটাই আমাদের কাছে সবথেকে বড় প্রাপ্তি। আমি বিশ্বাস করি যত বড় মঞ্চই হোক না কেন, যত বড় বড় শিল্পীরা আসুক না কেন, দর্শক যদি এনার্জেটিক না হয় তাহলে অনুষ্ঠানে মজা নেই। একটু জোরে হাততালি চাইবো, জোরে। থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে বঙ্গপুরুষ সম্মান 2025 আমরা তুলে দিচ্ছি আরজে রাজার হাতে। তুলে দিচ্ছেন শ্রীমতী পাঞ্চালী হালদার। এবার একেবারে সরাসরি রাজাদার কাছে। খুব সুন্দর কথা শুনছি সন্ধ্যে থেকে। আমি শুধু কয়েকটা কথাই বলবো যে সামনে অনেক গুণীজন, প্রতিনিয়তই শেখা যায়, শেখার ইচ্ছেটা যদি থাকে। প্রত্যেকে বলছিলেন আমি শিখছিলাম একটু একটু করে। শেখাটা যেদিন শেষ হয়ে যাবে সেদিন বোধহয় আর কিছু থাকবে না। এই শেখাটাই ছড়িয়ে দেওয়া সকলের মধ্যে। আর দ্বিতীয় কথা যেটা বলবো সেটা হচ্ছে, এতক্ষণ অভিনয়ের কথা হচ্ছিল। আমি বিশ্বাস করি রেডিওর কাজ একমাত্র কাজ যেখানে অভিনয় করতে হয় না, যেখানে তুমি নিজস্বতা দেখাতে পারো। তুমি যা, তুমি তাই রেডিওতে। এটা আমাকে প্রথম দিন বলা হয়েছিল, কারণ আমি তখন কিছু জানতাম না। আমি বলেছিলাম আমি রেডিওতে কি করব, কি বলবো। বলে কেন, তুমি যেটা সেটাই বলবে। তা আমি নিজে যেভাবে বড় হয়েছি ছোট থেকে সেটাই বলি। আমার বন্ধুরা বলেন যে এগুলো তো শোনা কথাই, তো আমি ছোট থেকে শুনেছি। এখন সেটা রেডিওতে বলি। আর রেডিও আরেকটা জিনিস তৈরি করে, সেটা হচ্ছে সম্পর্ক, সত্যি সত্যি সম্পর্ক। এরকম বহু ঘটনা আছে যেটা সত্যি সত্যি মনে হবে যে একজন দূরে থাকে একজন মানুষ, তার সঙ্গে কী করে সম্পর্ক তৈরি হয়। কিন্তু সন্তানহারা মার কাছে যদি মনে হয় কণ্ঠস্বরটা তার সন্তানের মতো ভেসে আসছে। এমন কিছু ভদ্রমহিলা ছিলেন, আমি তখন বলতাম যে দুপুরে 2টো বাজে, ওষুধগুলো খেয়েছে তো? তারা মনে করতেন তাদের বাড়ির কেউ বলছে। সম্পর্ক তৈরি করতে আমরা সকলেই পারি। আরেকটা জিনিস আমি করেছি, যেটা এই 18 বছর আমার কমপ্লিট হলো, আমি প্রতিদিন একটা করে কবিতা বলি। অনেকেরই হয়তো যারা ঘরে থাকেন, যারা সিরিয়াল দেখেন, আমাদের আত্মীয় স্বজন মা বাবা তারা সবসময় অডিটোরিয়ামে, তাদেরকে আমরা নিয়েও যাই না, তারা আসতেও পারেন না, কিন্তু তারা একটা করে কবিতা শুনতে পান বাড়িতে বসে। তাই সকলের কাছে কবিতা যে জনপ্রিয় হতে পারে সেটা আমি প্রথম দিন থেকে জানতাম। আমি ধন্যবাদ জানাবো আমার কর্তৃপক্ষকে, যারা একটা কমার্শিয়াল রেডিওতে প্রথম দিন থেকে কবিতা বলতে আমাকে দিয়েছেন এবং কবিতা জনপ্রিয় হয়েছে। সকল মানুষ কবিতা ভালোবাসেন, কবিতা আমাকে সোজাসুজি কথা বলে, আমি বিশ্বাস করি সে কথা। আর কবিতা কোথাও একটা হিলের, কোথাও একটা যদি তুমি তাকে নিজের মতো করে বলতে পারো। কবিতা আমার খুব ভালো লাগছিল যখন এখানে শঙ্করবাবু কবিতা বলছেন, এখানে আমাদের সঞ্চালিকা ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে কবিতাটা নিজের মুখস্থটা বলছেন। আমার দেখে খুব ভালো লাগলো যে কোথাও কোথাও উচ্চারণ একসঙ্গে মিলে গেলে সম্পর্ক তৈরি হয়। রেড ওয়াইন যেটা তৈরি করতে পেরেছে, শুরু থেকেই শুনছি
রেড ওয়াইন আরও এগিয়ে যাক, সম্পর্ক তৈরি করুক, আমাদের পৃথিবীতে বোধহয় সবচেয়ে বেশি জরুরি সেটাই। ভালো থাকবেন। জোরে করতালি চেয়ে নেব ডক্টর পূর্ণেন্দু রয়ের জন্য। আমরা ভীষণভাবে আনন্দিত আজকে তাকে আমাদের মধ্যে পেয়ে, এবং সত্যি এই যে বিভিন্ন ফিল্ড থেকে এই সব নক্ষত্রদের আমাদের মধ্যে উপস্থিত করেছে, রেড ওয়াইন এন্টারটেইনমেন্টের জন্য একটা জোরে হাততালি চেয়ে নেব। এই মুহূর্তে পাগড়ি পরিয়ে এবং বঙ্গপুরুষ সম্মান 2025 গড ইন হোয়াইট কোট এই বিভাগে এই সম্মাননাটি আমরা তুলে দিলাম ডক্টর পূর্ণেন্দু রয়ের হাতে। আমি যখন প্রস্তাব দেয়, আজকে যদিও রবিবার, আমার খুব ব্যস্ত, আমি বললাম আমি ব্যস্ত মধ্যে কি করে যাব, বলে আপনাকে যেতেই হবে। আমি ঠিক আছে, আমি যাব। এর সাথে এতগুলো মানুষকে, এত গুণীজন মানুষকে পেলাম। এই যে বিকাশদা ছিলেন, আমি বিকাশদার পাশেই বসেছিলাম। বিকাশদা কিন্তু একদিকে মেয়র, একদিকে অ্যাডভোকেট, একদিকে নাট্যকার। তৎকালীন মন্ত্রী ছিলেন অজিত পাজা, এখন যদি উনি আমাদের মধ্যে নেই। আমার পরম ভক্ত ছিলেন, আমার বাড়িতে কুয়াশা যাওয়া করতেন। তো উনি ঠাকুর রামকৃষ্ণের চরিত্র অভিনয় করেছিলেন, আর বিকাশদা করেছিলেন গৌরবঙ্গের চরিত্রে। তো মহাজ্যোতি সদনে আমাকে আমন্ত্রণ করা হয়েছিল, আমি গিয়েছিলাম, খুব ভালো লেগেছিল। কিন্তু আমি অনেক বিদেশে গেছি, অনেক সম্মান আমি পেয়েছি, হয়তো প্রাপ্তি যোগ্য নয়, আমি খুব ছোটোখাটো মানুষ, অতি ক্ষুদ্রাতীত মানুষ পেয়েছি। কিন্তু ভারতবর্ষের মতো এই সংস্কৃতি, এই কালচার, কারণ ভারতবর্ষ হচ্ছে আধ্যাত্মিক চেতনার দেশ, শনি প্রবাহিত দেশ। যদি এখন একটু ডামাডোল চলছে, সকলে একটু সাবধান, সজাগে থাকবেন। নানা রকম অশান্তিকর পরিস্থিতির মধ্যে আমরা কিন্তু চলছি। সময়টা কিন্তু এখন ভালো নয়, কারণ রিসেন্ট শনি মহারাজ গোচর চেঞ্জ করেছে, এটা আপনারা সবাই জানেন। অনেকে যারা জ্যোতির্বিদ আছেন, ওরা এখন তো সব নেটের যুগ, ওখানে সব পেয়ে যাবেন। এই যে শনি মহারাজ গোচর চেঞ্জ করেছে গত 29 মার্চ 7:20, তারপর কিন্তু একটা মানে ভয়ঙ্কর পরিস্থিতির সামনে কিন্তু আসছে। আমরা খুব সাবধান থাকবো, সতর্কে থাকবো। সবার ভালো হোক, সবার শুভকামনা জানাই, এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ও পূর্ণমাদা পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমোদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। হরি ওম শান্তি, হরি ওম শান্তি, হরি ওম শান্তি। নমস্কার, সকলের সুস্থতা এবং সুন্দর থাকুন, এই বলে বক্তব্য শেষ করছি। নমস্কার। এবং এই অনুষ্ঠানটির আগামী দিন, আগামী বছর আরও জয় জয়কার হোক, এই শুভকামনা করি আদ্যাশক্তি মহামায়ার কাছে। জয় মা, জয় মা, জয় মা। নমস্কার। একটা জোরে করতালি চেয়ে নেব পণ্ডিত মল্লার ঘোষ, আমার অত্যন্ত প্রিয় দাদা, তার সাথে বুম্বাদা এবং তপনদা রয়েছেন মঞ্চে। প্রথমেই আমরা তাকে পাগড়ি পরে সম্মানিত করব বঙ্গপুরুষ সম্মান 2025-এ। তপনদা মল্লারদাকে পাগড়ি পরিয়ে এই মুহূর্তে সম্মানিত করছেন, এবং আপনাদের সকলকে বলবো এই সময়টি আরও স্মরণীয় করে রাখতে আপনাদের করতালিটা ভীষণভাবে আমাদের প্রয়োজন। একটু করতালি দিয়ে আপনারা সম্মানিত করলে আমাদেরও ভীষণ ভালো লাগবে। এমিনেন্ট রিদম মাস্ট্রো অ্যান্ড মিউজিক কম্পোজার এই বিভাগে আমরা বঙ্গপুরুষ সম্মান 2025 তুলে দিলাম মল্লারদার হাতে। সরাসরি চলে যাব দাদার কাছে। খুব ভালো। সকলকে শুভ নববর্ষ এবং শুভ সন্ধ্যা। আন্তর্জাতিক গৃহসজ্জার ক্ষেত্রে একটি বিশেষ নাম বসাক ইন্টেরিয়ার্স। সেই বসাক ইন্টেরিয়ার্স নিয়ে এসছেন রেড ওয়াইন বঙ্গপুরুষ সম্মান 2025 সিজন 2। এই মহান সম্মানের অন্যতম প্রাপক আমি মল্লার, গর্বিত মল্লার। আমি এই সম্মান প্রাপ্তিতে হৃদয় থেকে আপ্লুত, হর্ষিত এবং নন্দিত।